স্টুডেন্টস, আজ আমি আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি তাদেরই পাঠ্যসূচির একটি কবিতা শিকার। এই শিকার কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এই কবিতাটি বিস্তারিতভাবে আলোচনার পূর্বে আমাদের কবি সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তার উল্লেখযোগ্য কতগুলি কাব্যগ্রন্থ হল রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, ঝরা পালক ইত্যাদি। এবং তিনি কয়েকটি গল্প উপন্যাসও রচনা করেছিলেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মাল্যবান, কারুবাসনা, জলপাইহাটি ইত্যাদি। এই মহান কবি জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর পরলোক গমন করেন। এবার আসা যাক আমাদের এই শিকার কবিতাটির মূল ভাববস্তুতে। এই শিকার কবিতাটি মূলত প্রথমে প্রকাশিত হয়েছিল মহাপৃথিবী কাব্যগ্রন্থে, তবে পরবর্তীকালে এটি বনলতা সেন নামক একটি স্থানে তার স্থান পায়। আচ্ছা, এবার আসা যাক শিকার কবিতার মূল ভাববস্তুতে। এবং আমি তোমাদের এই ক্লাসে আমি প্রত্যেকটি লাইন পড়িয়ে, কবিতার প্রত্যেকটি লাইন পড়িয়ে তার মর্মবস্তুটি আলোচনা করব। আচ্ছা, শিকার জীবনানন্দ দাশ। ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদের মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। অর্থাৎ কবি জীবনানন্দ দাশ এখানে একটি ভোরের বিষণ্ণ রূপটিকে তুলে ধরেছিলেন। তিনি বলেছেন, স্তব্ধ নীরব পৃথিবীটি ঠিক ঘাসফড়িংয়ের দেহের মতন নরম ও নীল বর্ণের, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ ঠিক যেন টিয়া পাখির পালকের মতো সবুজাভ। একটি তারা এখনো আকাশে রয়েছে। সেই তারাটিকে কবি পাড়াগাঁয়ের এক গোধূলি মদির মেয়ের সঙ্গে তুলনা করেছেন, কিংবা মিশরের এক মানবীর সঙ্গে তুলনা করেছেন, যার বুকের থেকে মুক্তা ঝরে। আর সেই কবি বলছেন যে আমার নীল মদের গ্লাসে রেখেছিলেন সেই মুক্তাটি হাজার হাজার বছর আগেও এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে, এখনো তা প্রজ্বলিতমান। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশোয়ারিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। অর্থাৎ হিমের রাত, অর্থাৎ শীতের রাতে, ঠান্ডার রাতে শরীরকে রাখবার জন্য, কথার অর্থ হলো গরম, শরীরকে গরম রাখবার জন্য দেশোয়ালি কথার অর্থ হলো গ্রামীণ মানুষেরা কি করেছে, সারা রাত তারা আগুন জ্বালিয়েছে। মোরগ ফুলের মতো লাল আগুন, সেই আগুনের যে শিখার রংটিকে তারা মোরগ ফুলের সঙ্গে তুলনা করেছে। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের।
সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। বলছে যখন রাত পোহিয়ে, যখন সূর্য উদয় হয়েছে, যখন ভোর হয়েছে, তখন সেই রক্তিম আভাটি কিন্তু আর নেই। তখন সামান্য তার আভা কিন্তু ম্লান হয়েছে, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো নীল ঝিমঝিম করছে। অর্থাৎ বলছে যে সেই যে কি সুন্দর যে রক্তিম আভা রয়েছে, সেটা যেন সেই হালকা যে রক্তিম আভাটুকুকে তার রোগা শালিকের হৃদয়ের বিবর্ণতার সঙ্গে তুলনা করেছেন কবি। কবি এই কবিতায় তার সমস্ত রূপ তাপসের দক্ষতায় ভোরের সৌন্দর্যটিকে ফুটিয়ে তুলেছেন, যেমনি তেমনি কিন্তু এই কবিতায় একটা অন্ধকারের দিকও তিনি তুলে ধরেছেন, যেটা আমি এর পরের স্তবকেই তোমাদের পড়াচ্ছি। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত ধরে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেঘগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ কি দেখা যাচ্ছে যে ভোর যখন উদয় হলো, যখন অন্ধকারের ঘন অন্ধকার কাটিয়ে, যখন রাতের ঘন অন্ধকার কাটিয়ে যখন ভোর হলো, তখন দেখা গেল সারা রাতের চিতাবাঘিনীর ভয়ে এক বাদামি হরিণ কিন্তু তটস্থ ছিল। সে লুকিয়ে ছিল বনের বড় বড় গাছের আড়ালে। তখন কিন্তু এই ভোরের অপেক্ষা সে করছিল, এবং যখনই সে দেখলো সূর্যের সুন্দর আলো চারিদিকে প্রস্ফুটিত হয়ে রয়েছে, তখন কিন্তু সে বেরিয়ে আসলো সে অন্ধকার বন থেকে। বেরিয়ে এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য, অন্ধকারের ঘুম কিঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ কি সে যখন ভোর হয়ে চারিদিক যখন দেখেছে যে সূর্যের আলোয় চারিদিক আলোকিত, তখন সে কি করেছে, সে নেমে এসেছে সেই বন থেকে। নেমে এসে সে গা ভাসিয়ে দিয়েছে একটি সুন্দর শীতল নদীর বুকে। সে তার ঘুমহীন ক্লান্ত শরীরটিকে সেই নদীর বুকে উজাড় করে দিয়েছে। একটা তরতাজা আভাস পাওয়ার আশায় সে নদীর বুকে ঝাঁপিয়ে পড়েছে। সে যখন নদীর বুকে গেছে, তখন সে নিজেকে ক্লান্তহীন করবার তাড়নায় মত্ত হয়ে রয়েছে, এবং তখন সে দেখাতে চেয়েছে অন্য সব হরিণীকে, দেখো আমি কতটা সুন্দর, দেখো আমার রূপ কত সুন্দর। একটা অদ্ভুত শব্দ তখনই ঘটে গেল, একটা অদ্ভুত ঘটনা। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? নির্মম পৃথিবীর সে নির্মম অত্যাচারের কথা কিন্তু এখানে তুলে ধরেছেন কবি জীবনানন্দ দাশ। বলল একটা অদ্ভুত আওয়াজ হলো, একটা অদ্ভুত শব্দ হলো। নদীর সুন্দর নীল বর্ণ তৎক্ষণাৎ পরিবর্তিত হয়ে গেল মচকা ফুলের পাপড়ির লাল রক্তে বর্ণে। সমস্ত জল কিন্তু রক্ত বর্ণ হয়ে উঠল, লাল হয়ে উঠল। হরিণটিকে কেউ শিকার করেছে। আবার জ্বলে উঠল আগুন। সেই আগুনে কি দেখা গেল? সেই আগুনে সেই হরিণটিকে পুড়িয়ে কতগুলো শিকারীর দল
তার মাংস সেবন করবার জন্য অত্যন্ত উন্মাদ হয়ে রয়েছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, চেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হীন নিষ্পন্ধ নিরপরাধ খুন। বলছে যে এই নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় সিগারেট হাতে নিয়ে সেই শিকারীর দল কিন্তু সেই হরিণের মাংসটিকে, পোড়া হরিণের মাংসটিকে উপভোগ করে খাচ্ছে। বলছি এলোমেলো কয়েকটা বন্দুক কিন্তু সমস্ত পৃথিবীটিকে হিম করে দিল, শান্ত করে দিল, শীতল করে দিল। এইভাবেই কবি জীবনানন্দ দাশ প্রকৃতির সঙ্গে মানুষের এই ব্যবধানটিকে তুলে ধরেছেন তার শিকার কবিতায়। সেই কারণে আমরা বলতে পারি যে শিকার এই নামকরণটি কবি যথার্থভাবেই দিয়েছেন এবং এর তাৎপর্য বিশেষভাবে উল্লেখিত এবং গুরুত্বপূর্ণ। এই শিকার কবিতাটির যদি কোনো নোটস তোমরা যদি কোনো নোটস তোমাদের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম পোস্টটিতে পেয়ে যাবে। তাহলে আজকের জন্য আমাদের এই পর্যন্তই থাকুক। পরবর্তী যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দেবে। নমস্কার।